নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। জীববিজ্ঞান মডেল প্রশ্ন সেট নম্বর 1, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, সেট নম্বর 1, 40 মার্কের একটি স্কুলের প্রশ্ন। আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। যদি তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। বালুরঘাট গার্লস হাই স্কুলের এই প্রশ্নটি বালুরঘাট গার্লস হাই স্কুল থেকে নেওয়া হয়েছে। তাহলে আমরা যদি দেখি বালুরঘাট গার্লস হাই স্কুলে কী আসছে একটু বড় করে দেখি। বিভাগ ক, এই বিভাগ কতে আছে এমসিকিউ, টোটাল 5টি এমসিকিউ অ্যান্সার করতে হবে। বিভাগ খতে আছে তোমার 10টি 1 নম্বরের প্রশ্ন, 10 মার্ক, তার মধ্যে এ বি সি আকারে ভাগ আছে। বিভাগ গতে আছে তোমার 2 নম্বরের 5টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, যে কোনো 5টি 7টি প্রশ্ন থেকে। এবং 4 নম্বরে হচ্ছে তোমার 5 নম্বরের প্রশ্ন, এরকম 3টি প্রশ্ন আছে অপশন সহ। এই হচ্ছে টোটাল প্রশ্ন। এবার আমরা যদি সম্পূর্ণ উত্তর দেখার চেষ্টা করি, তাহলে আমরা প্রথমে আবার এক নাগারে প্রশ্নটি একটু ওয়ার্ড ফন্টে দেখি, যেটা এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি 1 নম্বরের প্রশ্ন দেখব। 1 নম্বরের প্রশ্ন কি বলেছে? 1 নম্বরের প্রশ্নে বলেছে তোমার গিয়ে হলো মানুষের ছেদক দাঁতের সংখ্যা হলো, মানুষের ছেদক দাঁতের সংখ্যা কয়টি? মূলত 4টি। কারণ মানুষের দাঁত গঠন অনুযায়ী ছেদক হচ্ছে 4টি, উপরে এবং নিচে হচ্ছে 4টি, টোটাল 8টি, অর্থাৎ উত্তর হবে ডি, 8টি। খাবার কাটা অন্যান্য কিছু, বাকিগুলি ভুল অপশন। যাই হোক, ভুল অপশন নিয়ে আমরা এই করলে অনেক ভিডিও অনেক বড় হয়ে যাবে। রক্ত বাহে উপস্থিত রক্ততঞ্চন রোধক পদার্থটি হলো উপস্থিত পদার্থটি হলো হেপারিন। এটা বি নম্বর উত্তর, হেপারিন। হেপারিন শরীরে স্বাভাবিকভাবে থাকে এবং রক্ত জমাট বাঁধা আটকায়। বাকিগুলি ভুল অপশন, আমি ভুল অপশন নিয়ে আর আলোচনা করব না। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কী ধরনের শক্তির রূপান্তর ঘটে? সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় মূলত সি নম্বর, আলোক শক্তি, রাসায়নিক শক্তি, পরে খাদ্যের মধ্যে স্থিতিক শক্তি। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 4 নম্বরে, ফিতাকিমির রেচন অঙ্গ হলো, ফিতাকিমির রেচন অঙ্গ হলো ফ্রেমকোষ। ফ্রেমকোষ হচ্ছে ফিতাকিমির রেচন অঙ্গ। এরপরের প্রশ্ন সেন্সের কোন জোড়াটি সঠিক? এর জোড়াটা হচ্ছে তোমার এ নম্বর, জাইলেম জল ও খনিজ পরিবহন করে রুট লিপ। এরপরের প্রশ্ন হচ্ছে তোমার 2 নম্বরের প্রশ্ন, একটি বাইক উত্তর দাও, যে কোনো 3টি। মানব হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে? মানব হৃৎপিণ্ডের আবরণীকে পেরিকার্ডিয়াম বলে। তাহলে পেরিকার্ডিয়াম একটি দ্বিস্তরী ঝিল্লি যা হৃৎপিণ্ডকে ঘিরে রাখে। এর মধ্যে তরল থাকে যা ঘর্ষণ কমায় এবং হৃৎপিণ্ডকে সুরক্ষা দেয়। এরপরের প্রশ্ন, বৃক্ষ থেকে খরিত একরূপ পদার্থের নাম লেখো। বৃক্ষ থেকে খরিত যে পদার্থটি আরবিসি উৎপাদনে সাহায্য করে তা হলো এরিথ্রোপয়েট্রিন। আমরা যদি একটু বিস্তারিত দেখি, তাহলে এটি একটি হরমোন, এটি অস্থিমজ্জাকে উদ্দীপিত করে নতুন আরবিসি তৈরি করতে সাহায্য করে। 2-এর 2 হয়ে গেল। এরপর 3, ক্লোরোফিল। তোমার ক্লোরোফিল অণুর কেন্দ্রে ধাতু হিসাবে কোন খনিজ মৌল থাকে? ক্লোরোফিল অণুর কেন্দ্রে ধাতু হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম। তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের কেন্দ্র থেকে এবং আলোক শক্তি শোষণে সাহায্য করে। এটি না থাকলে সালোক সংশ্লেষণ সম্ভব নয়। এরপরের প্রশ্ন, নিম্নলিখিত এনজাইমগুলোর কাজ লেখো। তাহলে পেপসিন প্রোটিনকে পেপটাইডে ভাঙে। লাইপেজ চর্বিকে ফ্যাটি অ্যাসিডে এবং গ্লিসারলে ভাঙে। ট্রিপসিন প্রোটিনকে ছোট পেপটাইডে ভাঙে এবং ইরেপসিন পেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে ভাঙে। এগুলি সবই পাচক এনজাইম। যাই হোক, আমরা 4 নম্বর হয়ে গেল। এরপর এখানে 4টা প্রশ্নই আছে। এরপর আমরা বি দেখব, শূন্যস্থান পূরণ করো। তাহলে বিতে যকৃতে অ্যানিথিন চক্রের মাধ্যমে ড্যাশ তৈরি হয়, ইউরিয়া তৈরি হয়। তারপরের প্রশ্ন, তারপরে বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম হলো কি? পটোমিটার। পটোমিটার দ্বারা বাষ্পমোচন মাপা হয়। সবাত শ্বসনে গ্লাইকোলাইসিস কোষে ড্যাশ ঘটে, সাইটোপ্লাজমে ঘটে। তাহলে আমরা শূন্যস্থান পূরণ দেখলাম। এরপরে সত্য বা মিথ্যা নির্ণয় করো। তাহলে প্রথম প্রশ্ন, ট্যানিন হলো কার্বনযুক্ত রেশন পদার্থ, এটা সত্য। ট্যানিন উদ্ভিদের। এরপরের প্রশ্ন, স্বর্ণলতা একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ, এটাও সত্য। পিত্তরসে
পিত্ত উৎপন্ন হয়, এটা মিথ্যা। এরপরের প্রশ্নে যদি চলে যাই আমরা, মিলানো কফি, জাইলেস এবং টায়ালিন। তাহলে কফির সাথে আমাদের ক্যাফিন, হ্যাঁ কফিতে ক্যাফিন থাকে। জাইমেজ ইস্ট নিশ্চিত উৎসেচক। জাইমেজ হলো ইস্টের এনজাইম, টায়ালিন লালা। তারপরে টায়ালিন যেটা লালারস, এটা টায়ালিন লালারস এনজাইম। হ্যাঁ, এরপরের প্রশ্ন হচ্ছে আবার 3 নম্বরের প্রশ্ন, 2 মার্কের 5টি প্রশ্ন উত্তর করতে হবে। মানবদেহের শ্বাসক্রিয়ার সহায়ক 2টি পেশির নাম লেখো। তো মানবদেহের শ্বাসক্রিয়ার প্রধান সহায়ক 2টি পেশি হচ্ছে ইন্টারকোস্টাল পেশি, আর হচ্ছে এটা ডায়াফ্রাম নিচে নেমে বক্ষকপালে আয়তন বাড়ায় এবং বাতাস ফুসফুস প্রবেশ করে। ইন্টারকোস্টাল পেশি পাঁজরকে উপরে নিচে সরিয়ে শ্বাস প্রশ্বাসে সাহায্য করে। এরপরে থিম্বোসিয়ান কপাটিকার অবস্থান ও কাজ লেখো। হ্যাঁ, থিবোসিয়ান কপাটিকার অবস্থান। থিবোসিয়ান কপাটিকা হৃদয়ের ডান আলিন্দে করোনারি সাইনাসের মুখে অবস্থিত। এটি রক্তকে একমুখী প্রবাহে সাহায্য করে এবং রক্তের বিপরীতমুখী প্রবাহ প্রতিরোধ করে, ফলে হৃদয়ের স্বাভাবিক কার্যক্রম বজায় থাকে। এরপরে আমরা 3 নম্বর প্রশ্নে যাব। হ্যাঁ, গ্লাইকোলাইসিস দ্বারা পরিশোধিত তরলকে মূত্র বলা যায় না কেন? গ্লোমেরুলাস দ্বারা পরিশোধিত তরলকে মূত্র বলা যায় না কেন? গ্লোমেরুলাস দ্বারা যে তরল তৈরি হয় তাকে গ্লোমেরুলার ফিল্ট্রেট বলা হয়। এটি আসল মূত্র নয়, এতে এখনও গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, লবণ ইত্যাদি উপকারী পদার্থ থাকে। নেফ্রনের টিউবওয়েলে পুনঃশোষণ ও নিঃসরণের পর চূড়ান্তভাবে যে তরল তৈরি হয় সেটি প্রকৃত মূত্র। এরপরের প্রশ্ন হচ্ছে, কোন কোন কলার দ্বারা রসের উৎসব ঘটে? উদ্ভিদের রস পরিবহন ঘটে প্রধানত 2 ধরনের কলার দ্বারা, একটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম। হ্যাঁ, জাইলেম মূল থেকে জল ও খনিজ পদার্থ উপরের দিকে পরিবহন করে, আর ফ্লোয়েম পাতায় উৎপন্ন খাদ্য গ্লুকোজ উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। এরপরে তোমার স্টোমা এবং স্টোমাটার 2টি পার্থক্য লেখো। স্টোমা হলো পাতার এপিডার্মিসে থাকা ক্ষুদ্র রন্ধ্র, আর স্টোমাটা হলো বহু স্টোমার সমষ্টির যেটা পার্থক্য। স্টোমা একক রন্ধ্র, স্টোমাটা বহু রন্ধ্রের সমষ্টি, এবং স্টোমা নির্দিষ্ট একটি গঠন বোঝায়। স্টোমাটা পুরো ব্যবস্থাকে নির্দেশ করে। এরপরের প্রশ্ন যদি আমরা যাই তাহলে কি দেখব, ফটোলাইসিস বলতে কি বুঝো? ফটোলাইসিস হলো আলোর উপস্থিতিতে জল অণুর বিভাজন। এটি সালোক সংশ্লেষণের সময় ঘটে। এতে পানি ভেঙে অক্সিজেন, প্রোটিন এবং হাইড্রোজেন এবং ইলেকট্রন উৎপন্ন হয়। উৎপন্ন অক্সিজেন বায়ুমণ্ডলে মুক্ত হয় এবং প্রোটিন ও ইলেকট্রন খাদ্য তৈরিতে ব্যবহৃত হয়। এরপরের প্রশ্ন, ইএমপি পদ কাকে বলে? এটা 7 নম্বরের প্রশ্ন। ইএমপি পদ বা এমব্রেন মেয়ারকো প্যারানাস প্যাথওয়ে হলো গ্লাইকোলাইসিসের প্রধান ধাপ। এতে গ্লুকোজ ভেঙে পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এই প্রক্রিয়া কোষের সাইটোপ্লাজমে ঘটে এবং এতে সামান্য শক্তি এটিপি উৎপন্ন হয়। এটি কোষ শ্বাসের প্রথম ধাপ। এরপরের প্রশ্ন হচ্ছে, আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব। তো 4 নম্বরে প্রথমে যদি বলি, জালকবিহীন নেফ্রনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো, নিম্নিত অংশগুলো চিহ্নিত। যেমন বায়োমাস ক্যাপসুল, বোম্যান্স, তারপর গ্লোমেরুলাস, হেনলের লুপ এবং তোমার সহায়ক নালিকা। তাহলে আমরা দেখি এখানে এভাবে চিত্রটা তোমরা যদি দেখো, এরকম নেফ্রনের যে চিত্রটা সেটা দেখতে পাচ্ছ। আর ছবিতে যদি আমরা বলি কী কী, বায়োমান ক্যাপসুল, গ্লোমেরুলাস, তারপর প্রক্সিমাল টিউব এবং কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, তাহলে আমরা যদি ছবিটা দেখি, এখানে এই যে গ্লোমেরাস ক্যাপসুল, তারপরে তোমার যে 4টি প্যাটার্ন আছে সেটা কিন্তু এখানে আছে, এছাড়াও এক্সট্রা কিছু আছে। তোমরা এরকম ছবি এঁকে যেগুলি বলেছে সেটা কিন্তু ক্লিয়ার করে দিবে। ঠিক আছে, এরপরে আমরা চলে যাই পরের যে প্রশ্ন, সেটা হচ্ছে কি, পরের প্রশ্ন হচ্ছে, মানবদেহে পৌষ্টিকতন্ত্রের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নিম্নিত অংশগুলো চিহ্নিত করো। লালাগ্রন্থি, অগ্ন্যাশয়, ক্ষুদ্রান্ত, রেকটাম। তাহলে এখানে যদি আমরা দেখি, লালাগ্রন্থি মূলত লালা ও অ্যামাইলেজ উৎপন্ন করে, এটা সেলভেরি গ্ল্যান্ড। ঠিক আছে, সেলভেরি গ্ল্যান্ড। তারপর অগ্ন্যাশয় হচ্ছে পানক্রিয়াস, তারপর ক্ষুদ্রান্ততে স্মল ইনস্টালিন, এবং রেকটামে মল জমা রাখে, নিয়ন্ত্রণ নির্গমন করে। আমরা যে ছবিটা দেখি, তো এখানে যে এটা হচ্ছে তোমার লালা গ্রন্থি,
সালভিনাল গ্রন্থি, এরকম করে শ্বাসনালী, গর্বিল, গ্রাসনালী, অগ্নাশয় আছে, ক্ষুদ্রান্ত আছে, ঠিক আছে। এভাবে তোমরা বৃহদান্ত আছে, হ্যাঁ, যেটা যেটা চাইবে, যে যকৃৎ আছে, পিত্তাশয় আছে, ডিউডিনাম আছে। যাই হোক, এরপর আমরা পরের প্রশ্ন দেখব। সবাত এবং অবাত শ্বসনের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো। শ্বসনে উপস্থিতি বিপাক বলা হয় কেন? তাহলে এখানে সবাত শ্বসনের বৈশিষ্ট্য যদি বলি, অক্সিজেন, শক্তি উৎপাদন এবং উৎপন্ন পদার্থ। যেমন সবাত শ্বসনে প্রয়োজন হয় অক্সিজেন এবং শক্তি উৎপাদন বেশি, 36 থেকে 38 এটিপি উৎপন্ন হয়, এবং অবাত শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয় না, কম, 2 এটিপি উৎপন্ন পদার্থ কার্বন ডাইঅক্সাইড এবং জল, এবং এখানে ল্যাকটিক অ্যাসিড, অ্যালকোহল। হ্যাঁ, সবাত শ্বসনে অক্সিজেনের উপস্থিতি গ্লুকোজ সম্পূর্ণরূপে জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন ও প্রচুর পরিমাণে শক্তিমুক্ত হয়, এটা দেখতেই পাচ্ছি 36 থেকে। এটি প্রধানত মাইটোকন্ড্রিয়ায় ঘটে। অন্যদিকে অবাত শ্বসনে অক্সিজেনের অনুপস্থিতি গ্লুকোজ আংশিকভাবে ভেঙে ল্যাকটিক অ্যাসিড ও অ্যালকোহল উৎপন্ন হয়, ফলে কম শক্তি উৎপন্ন হয়। মানুষের পেশিতে অতিরিক্ত কাজের সময় অবাত শ্বাস ঘটে, তাই সবাত শ্বাস অধিক কার্যকরী ও শক্তিদায়ক। এরপরের প্রশ্ন হচ্ছে কি, সালোক সংশ্লেষণ উপস্থিতি বিপাক বলা হয় কেন? হ্যাঁ, ফটোসিনথেসিস একটি প্রক্রিয়া যেখানে উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড জল থেকে গ্লুকোজ তৈরি করে। সালোক সংশ্লেষণ উদ্ভিদ ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের শক্তি গ্রহণ করে এবং সরল অজৈব পদার্থ যেমন কি কার্বন ডাইঅক্সাইড, জল থেকে জটিল জৈব পদার্থ গ্লুকোজ তৈরি করে। এই প্রক্রিয়ায় শক্তি শোষিত হয়ে খাদ্যে সঞ্চিত থাকে। যেহেতু এতে গঠনমূলক কাজ হয় এবং নতুন পদার্থ তৈরি হয়, তাই একে উপস্থিতি বিপাক বা অ্যানাবলিক প্রসেস বলা হয়। এটি জীবজগতের খাদ্য অক্সিজেনের প্রধান উৎস। এরপরের প্রশ্ন, একটি করে শর্করা ভঞ্জক, লিপিড ভঙ্গক এবং প্রোটিন ভঙ্গক উৎসের নাম ও তাদের উৎস লেখো, এবং আপ এনজাইম কী? তাহলে এখানে এনজাইম অ্যামাইলেজ শর্করা ভাঙে এবং লালাগ্রন্থি উৎস, তারপরে লাইপেজ চর্বি ভাঙে এবং অগ্নাশয়, পেপসিন প্রোটিন ভাঙে এবং পাকস্থলী। এনজাইম হলো জৈব অনুঘটক যা খাদ্য ভাঙতে সাহায্য করে, এবং অ্যামাইলেজ মুখে শর্করাকে মল্টোজে ভাঙে, লাইপেজ চর্বিকে ফ্যাট অ্যাসিড এবং গ্লিসারলে ভেঙে দেয়, পেপসিন পাকস্থলী প্রোটিনকে পেপটাইডে ভাঙে। প্রতিটি এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর কাজ করে এবং নির্দিষ্ট পিএইচ এবং তাপমাত্রায় সক্রিয় থাকে। হ্যাঁ, তারপরে আপ এনজাইম কি? 2 নম্বর, যেটা আপ এনজাইম হলো এনজাইমের প্রোটিন অংশ যা এক নিষ্ক্রিয় থাকে। এনজাইম সাধারণত 2 অংশে নিয়ে গঠিত, আপ ও এনজাইম প্রোটিন অংশ এবং কোফ্যাক্টর অপ্রোটিন অংশ। অপর এনজাইম একা সক্রিয় নয়, কোফ্যাক্টরের সাথে যুক্ত হলে সম্পূর্ণ সক্রিয় এনজাইম তৈরি হয়। কোফ্যাক্টর ধাতবায়ন এবং ভিটামিন হতে পারে। এই যৌথ গঠনে এনজাইমকে কার্যকর করে তোলে, বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া দ্রুত সম্পন্ন করে। এরপরের সর্বশেষ প্রশ্ন যেটা হচ্ছে রক্ততঞ্চন ও ধমনী শিরা, ঠিক আছে। তাহলে আমরা প্রশ্নটা একটু দেখে আসি। প্রশ্নটা কি বলেছে, রক্ততঞ্চনের বিভিন্ন পর্যায়ে শখের সাহায্যে দেখাও। হ্যাঁ, ধমনীতে স্পন্দন দেখা গেলে শিরায় দেখা যায় না কেন, কারণ সহ লেখো। হ্যাঁ, তাহলে আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাবো সে রক্ততঞ্চনের ধাপ হচ্ছে প্লাটিলেট, তারপরে প্রথমবিন, তারপরে ফাইব্রোজেন, ক্লট, এরকম। আঘাত লাগলে প্রথমে প্লেটলেট ক্ষতস্থানে জমা হয় এবং থ্রম্বোসিস নিঃসরণ করে এটি প্রোটোবিনকে থ্রম্বিনে রূপান্তরিত করে ক্যালসিয়াম আয়নের সাহায্যে। এরপর থ্রম্বিন ফাইব্রোবিনে রূপান্তর করে ফাইব্রিন জালের মতো গঠন তৈরি করে, যা রক্তকণিকা আটকে দিয়ে জমাট বাঁধায়, ফলে রক্তপাত বন্ধ হয় এবং ক্ষতস্থানে সুরক্ষা থাকে। ধমনীতে স্পন্দন কেন এবং শিরায় নয় কেন? ধমনীতে হৃদয় থেকে রক্ত উচ্চ চাপে প্রবাহিত হয়, ধমনীর দেয়াল পুরো এবং স্থিতিস্থাপক হয়, প্রতিটি হৃদস্পন্দনের সঙ্গে তা প্রসারিত সংকুচিত হয়, ফলে স্পন্দন অনুভূত হয়। কিন্তু শিরায় রক্ত কম চাপে প্রবাহিত হয় এবং সেখানে কপাটিকা থাকে, যা রক্তের বিপরীত প্রবাহ রোধ করে। শিরার দেয়াল পাতলা হয়, স্পন্দন দেখা যায় না, তাই শুধুমাত্র ধমনীতে স্পন্দন অনুভূত হয়। একবারে সর্বশেষ প্রশ্ন, উদ্ভিদের 3টি নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থের নাম ও তাদের অর্থকারী গুরুত্ব লেখো, এবং রেচন যকৃতের ভূমিকা লেখো। তাহলে রেচনে নাইট্রোজেনযুক্ত বর্জ্য যেমন ইউরিয়া, অ্যামোনিয়া এবং ইউরিক অ্যাসিড। জীবদেহে প্রোটিন বিপাকের ফলে নাইট্রোজেনযুক্ত বর্জ্য তৈরি হয়। অ্যামোনিয়া অত্যন্ত বিষাক্ত, তাই তা দ্রুত ইউরিয়ায় রূপান্তরিত হয়। ইউরিয়া তুলনামূলকভাবে কম বিষাক্ত এবং প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যায়। ইউরিক অ্যাসিড কম দ্রবণীয় এবং পাখি ও সরীসৃপে বেশি দেখা যায়। এই বর্জ্য পদার্থগুলো দেহ থেকে বের না হলে বিষক্রিয়া হতে পারে, তাই এগুলোর অপসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যকৃতের ভূমিকা, লিভার যেটা আছে
লিভারের ইংরাজি হচ্ছে, বাংলায় হচ্ছে যকৃৎ। যকৃৎ দেহের প্রধান রেশন অঙ্গগুলোর মধ্যে একটি। এটি অ্যামোনিয়াকে ইউরিয়ায় রূপান্তর করে, যা কম বিষাক্ত এবং সহজে নির্গত। এছাড়া যকৃৎ বিষাক্ত পদার্থ যেমন ওষুধ, অ্যালকোহল নিষ্ক্রিয় করে। এটি পিত্তরস উৎপন্ন করে, যা চর্বি হজমে সাহায্য করে। যকৃৎকে বিশুদ্ধ করে এবং দেহের বিপাক কার্যকলাপ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ছিল তোমার এই ভিডিও সামগ্রিক আলোচনা। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে ফুল প্রশ্নটি কিন্তু ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।